আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.2 নিয়ে আলোচনা করব। 2.2 এর আলোচনার মূল বিষয় চক্রবৃদ্ধি মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধন। তো আমরা আজকের আলোচনাটা একটু দেখে নিই, সবাই মন দিয়ে ক্লাসটা বুঝে নেওয়ার চেষ্টা করি যাতে পরবর্তীতে আমরা ভালো করে অঙ্কগুলো বুঝতে পারি। তো এখন আমি তোমাদের চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফা নিয়ে আলোচনা করব। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রতি বছরান্তে মূলধনের সাথে মুনাফা যুক্ত হয়ে নতুন মূলধন গঠিত হয়। যেমন আমরা বলতে পারি উদাহরণের সাহায্যে যে একজন আমানতকারী ব্যাংকে ধরে নাও যে 1000 টাকা জমা রাখলো। একজন আমানতকারী ব্যাংকে 1000 টাকা জমা রেখেছে, আর ব্যাংক তাকে এই 1000 টাকার উপর বাৎসরিক 5% অর্থাৎ 5% হারে তাকে মুনাফা দিবে। তাহলে আমরা দেখতে চাই যে এই 1000 টাকার 5% হিসাবে কত টাকা মুনাফা আসে এক বছর পরে। তাহলে আমি লিখবো যে 1000 টাকা এর 1000 টাকার 5%, তাহলে 1000 টাকার 5% আমরা পেয়ে যাব 50 টাকা মুনাফা। তো এই 50 টাকা আমরা মুনাফা পেয়ে গেলাম এক বছর পরে। তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় বছরের জন্য এক বছর পরে অর্থাৎ দ্বিতীয় বছরের শুরুতে যেটা আমরা বলবো দ্বিতীয় বছরের জন্য আমরা যেটা পাবো মূলধন, সেই মূলধনটা হচ্ছে 1000 প্লাস 50 টাকা ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব 1050 টাকা। তো এই 1050 টাকা দ্বিতীয় বছরের জন্য মূলধন, যা তার চক্রবৃদ্ধি মূলধন। এবার এই 1050 টাকার আমরা 5% হারে মুনাফা বের করতে চাই জাস্ট পরের বছরের জন্য। তাহলে 1050 টাকার 5%, তাতে আমরা পেয়ে যাব এখানে চলে আসবে 52.5 টাকা। এটা মুনাফা চলে আসবে দ্বিতীয় বছরের জন্য। তাহলে আমরা লিখতে পারবো যে তৃতীয় বছরের জন্য মূলধন, তৃতীয় বছরের জন্য যে মূলধনটা হবে সে মূলধনটা হচ্ছে 1050 প্লাস 52.5 টাকা, আর এটা যোগ করলে আমরা পেয়ে যাব 1102.5 টাকা। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে দ্বিতীয় বছরের জন্য আমরা মূলধন পেলাম এটা, যা তার চক্রবৃদ্ধি মূলধন হিসাবে মানে গণ্য হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে মূলধন ছিল 1000 টাকা, 5% হারে তার প্রথম বছরের জন্য সে মুনাফা পেয়েছে 50 টাকা। তাহলে দ্বিতীয় বছরের জন্য তার মূলধন হয়ে গেল 1050 টাকা। এই 1050 টাকার আবার 5% যদি আমরা বের করি তাহলে মুনাফা পাওয়া যাবে 52.5 টাকা। আর এই তৃতীয় বছরের জন্য আমরা তখন যে মূলধনটা আমরা পাবো, তৃতীয় বছরের জন্য যে মূলধনটা পাবো সেই তৃতীয় বছরের জন্য মূলধনটা হচ্ছে 1102.5 টাকা। তাহলে আমরা দেখতে পাই যে একজন আমানতকারীর টাকা এভাবে প্রতি বছর শেষে একজন আমানতকারী টাকা বৃদ্ধি পেতেই থাকে। এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে আমরা বলবো চক্রবৃদ্ধি মূলধন, আর চক্রবৃদ্ধি মূলধনের সাথে যে মুনাফা হিসাব করা হয় তাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। এখন আমরা অনুশীলনী 2 এর অঙ্কগুলো করার জন্য আমরা আলোচনা করব। এখানে দুটা সূত্র আমি তোমাদেরকে লিখে দিব, যে দুইটা সূত্রের মাধ্যমে আমরা এই অনুশীলনের অঙ্কগুলো করতে পারবো। এছাড়া আমরা গত অনুশীলনে অর্থাৎ 2.1 থেকে আমরা সরল মুনাফার ক্ষেত্রেও একটা সূত্র শিখেছি, সেই সূত্রটা এখানে অবশ্য কাজে লাগবে। তাহলে আমরা দেখে নিই সূত্রগুলো, একটু খেয়াল করে আমরা দেখি। এই অধ্যায়ের জন্য সূত্রগুলো আমি লিখে দিচ্ছি তোমাদের। প্রয়োজনীয় সূত্র, প্রথম সূত্র 1, আমরা জানি যে সরল মুনাফার ক্ষেত্রে, যদিও আমরা এটা শিখে এসেছি, সরল মুনাফার ক্ষেত্রে আমরা লিখব সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফা যেটা আমরা জানি, সরল মুনাফা যেটা আমরা বলবো I is equal to সরল মুনাফা I is equal to PNR। তো এখানে I হচ্ছে মুনাফা
চলকের পরিচয়গুলো আমরা দিয়ে নিচ্ছি। পি হচ্ছে মূলধন, এন হচ্ছে সময়, আর হলো মুনাফার হার, এটা আমরা অবশ্য আগেই জানি। নাম্বার 2, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা এবার লিখব চক্রবৃদ্ধি মূল বা মূলধন, এটাকে আমরা সবৃদ্ধি মূলধনও বলে থাকি। চক্রবৃদ্ধি মূলধন সি ইজ ইকুয়াল টু, আমরা যেটা জানবো, পি ইন্টু 1 প্লাস আর এর হোল টু দি পাওয়ার এন। পি এর পরিচয় আমরা পেয়েছি অলরেডি, পি এর পরিচয়, আর এর পরিচয়, এন এর পরিচয় এখানে দেওয়া আছে। এখন আমরা নাম্বার 3 হিসাবে চক্রবৃদ্ধি মুনাফার একটা সূত্র লিখব। চক্রবৃদ্ধি মুনাফা যেটাকে আমরা বলবো সি মাইনাস পি, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধন বিয়োগ করলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। তাহলে ওভারঅল আমরা সূত্রগুলো আমরা দেখে নিয়েছি। এখন আমরা অনুশীলন অঙ্কগুলো করব। সবাই মনোযোগ দিয়ে দেখবে। ফার্স্ট আমরা যে অঙ্কটা করব বই থেকে, বইয়ের আমি 8 নম্বর অঙ্কটা তোমাদেরকে বুঝাবো এখন। অনুশীলনী 2.2 8 নম্বর অঙ্কটা, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5000 টাকার 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা বের করতে হবে। তো এখানে যে বিষয়গুলো দেওয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি। দেওয়া আছে মূলধনটা দেওয়া ছিল, দেওয়া আছে মূলধন পি ইজ ইকুয়াল টু 5000, মূলধন পি ইজ ইকুয়াল টু হচ্ছে 5000 টাকা। তারপরে হচ্ছে সময় এন ইজ ইকুয়াল টু 3 বছর আমরা দেখেছি। তারপরে হচ্ছে মুনাফার হার যেটা আমাদের কাছে আর ইজ ইকুয়াল টু আছে 10%, আর 10% আমরা এটাকে লিখবো 0.1। তাহলে আমরা এখান থেকে সরল মুনাফাটা বের করে নিই। সুতরাং সরল মুনাফা যেহেতু বলেছে, আর আমরা এটা আগে থেকেই জানি, সরল মুনাফা আই ইজ ইকুয়াল টু পি এন আর। এখানে আমরা পি এর ভ্যালুটা বসিয়ে দেব। পি এর ভ্যালু হচ্ছে 5000, এন এর ভ্যালু হচ্ছে 3, আর এর ভ্যালু হচ্ছে 0.1। আমরা এই মানটা বের করে নিতে পারি, এটার মানটা চলে আসবে। এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 1500 টাকা। তাহলে এখানে মুনাফাটা আমাদের চলে আসছে 1500 টাকা, সরল মুনাফা। বাট এখন আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা বের করার আগে আমাদেরকে অবশ্যই চক্রবৃদ্ধি মূলধনটা আগে বের করে নিতে হবে। এখন আমরা বের করে নেই। সুতরাং চক্রবৃদ্ধি মূলধন যাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, আর সি ইজ ইকুয়াল টু আমরা জানি পি ইজ ইকুয়াল টু 1 প্লাস আর এর হোল টু দি পাওয়ার এন। তো এখানে পি এর ভ্যালু আমরা এটা বসিয়ে দেব 5000, পি এর ভ্যালু হচ্ছে 5000, 1 প্লাস আর এর যে মান সেটা হচ্ছে 0.1, আর এন এর যে মান সেটা হচ্ছে 3। তাহলে আমরা এখানে পাবো 5000 গুণ 1.1 এর হোল টু দি পাওয়ার 3। এটার ভ্যালুটা আমরা ক্যালকুলেটরে বের করে নেব। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 1.1 এর হোল টু দি পাওয়ার 3 এর সাথে গুণ হচ্ছে 5000, তাহলে এটা আসলো 6655 টাকা আমরা পেয়ে গেলাম চক্রবৃদ্ধি মূলধন। কিন্তু আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা। তো তাহলে আমি এখান থেকে বের করে নিচ্ছি। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা, তো চক্রবৃদ্ধি মুনাফা ইজ ইকুয়াল টু আমরা আগে জেনেছি সি মাইনাস পি। সি মানে চক্রবৃদ্ধি মূলধন, যেটা আমাদের কাছে হচ্ছে 6655 মাইনাস আমরা যেটা পাবো, মাইনাস যে মূলধনটা আছে সেটা হচ্ছে 5000। তো এটা বিয়োগ দিলে আমরা পাচ্ছি 1655 টাকা। তো এখন যেটা আমরা বের করেছি এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এর আগে আমরা বের করেছি সরল মুনাফা, আর আমাদের কোশ্চেন যেটা আছে সেখানে বলা ছিল যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য এইটা এবং এটার মধ্যে পার্থক্য।
তাহলে আমরা এবার লিখব যে সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য। সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তো সেই পার্থক্যটা আমরা যেটা লিখব, তো ওখানে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা আমাদের কাছে ছিল 1655 আর সরল মুনাফা আছে 1500 টাকা। তো এটা যদি আমরা বিয়োগ দেই তাহলে আমরা পাবো যে 155 টাকা। এই 155 টাকাটা হচ্ছে আমাদের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য। এটা অ্যান্সার। ওকে, তাহলে আমরা আজকে এটা বুঝতে পেরেছি। এখন আমি তোমাদেরকে করে দিতে চাচ্ছি 11 নম্বর অঙ্কটা। তাহলে 11 নম্বর অঙ্কটা খেয়াল করি, এটা আমি মুছে ফেলবো। নেক্সট খেয়াল করি আমরা 11 নম্বর, তোমরা মনোযোগ দেওয়ার চেষ্টা করবে তাহলে অঙ্কটা বুঝতে পারবে। নাম্বার 11 নম্বর বলেছে কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ এবং জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন। বের করতে হবে 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে। তোমরা ভালো করে জানো যে জনসংখ্যা চক্রাকারে বৃদ্ধি পায়। অবশ্যই এখানে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা প্রযোজ্য, অর্থাৎ C is equal to JP into 1 plus R whole to the power n। এই ফর্মুলাটা ইউজ করে আমরা অঙ্কটা করে ফেলবো। তবে এই অঙ্কের মধ্যে যে বিষয়গুলো দেওয়া আছে সেটা আমরা লিখে নিতে চাই। আমরা লিখবো ফার্স্ট দেওয়া আছে বর্তমান জনসংখ্যা, ওই শহরের বর্তমান জনসংখ্যা। তো বর্তমান জনসংখ্যা যেটাকে আমরা P দিয়ে প্রকাশ করব, আর P is equal to হচ্ছে 64 লক্ষ। 1 2 3 4 5 64 লক্ষ 6 4 5 0। জনসংখ্যা বৃদ্ধির হার বইয়ের মধ্যে উল্লেখ করা আছে প্রতি হাজারে। জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25, তাহলে 25/1000 আমরা পেয়েছি জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25, আর এটাকে ভাগ করলে আমরা পেয়ে যাব 0.025। আর সময়ের কথা বলা আছে 2 বছর পর জনসংখ্যা কত হবে জানতে চাওয়া হয়েছে, তাহলে সময় n is equal to আমরা 2 বছর। কোশ্চেন করা হয়েছে যে 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে, তাহলে আমরা লিখে নিতে পারি যে ধরি 2 বছর পর ওই শহরের জনসংখ্যা হবে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা হবে সমান C। তো আমরা যেটা জানি যে C is equal to P into 1 plus R এর whole to the power n। এখন এই C এর ভ্যালুটা বের করতে পারলে আমরা 2 বছর পরে জনসংখ্যাটা পেয়ে যাব। তো এখানে P বলতে আমাদের কাছে 64 লক্ষ 6 4 1 2 3 4 5 0। তারপরে 1 প্লাস R এর মানটা আমরা বসাবো 0.025। n এর মান আমরা বসাবো, n এর মান 2। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো মানগুলো আমরা এখান থেকে নিয়ে মানগুলো বসালাম। এখন প্রসেসিং করছি আমরা বাকি কাজটুকু 1 2 3 1 2, আর এটা যদি আমরা যোগ করে দেই তাহলে পাবো 1.025 এবং তার উপর স্কয়ার। আমরা ক্যালকুলেটরে মানটা বের করে নিই। ক্যালকুলেটরে আমরা দেখব যে 1.025 এর উপর আমরা স্কয়ার দিব, পরে আমরা গুণ করব 6 4 1 2 3 4 5 0। তাহলে আমরা পাবো 67 লক্ষ 24,000। আমরা পাবো 67 লক্ষ কত হাজার 24,000। তাহলে এতজন আমাদের বের করতে বলা হয়েছে যে 2 বছর পরে জনসংখ্যা কত হবে C, তাহলে আমরা বের করে ফেলছি অলরেডি। 2 বছর পর জনসংখ্যা হবে 67,24,000 জন। তাহলে তোমরা এটা বুঝে ফেলেছো আশা করি আমি। তো এখন আমি তোমাদেরকে একটা সৃজনশীল কোশ্চেন করাবো নাম্বার 13টা মনোযোগ দিয়ে দেখো। এই অধ্যায়ের সব সূত্রের মাধ্যমে হবে এবং এখানে যে কটা সূত্র লিখেছি আমরা, বিশেষ করে আমি 2টা সূত্র লিখেছি। তো এই সূত্রগুলোর মাধ্যমে আমরা বাকি অঙ্কগুলো ঠিকই করতে পারবো। তাহলে আমরা সৃজনশীল প্রশ্ন 13 নাম্বারটা এখন সলভ করব। সবাই লক্ষ্য করি বোঝার জন্য।
13 ক নিয়ে আমি আলোচনা করতে চাই। তার আগে আমরা কোশ্চেনটা একটু পড়ে নিই। একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে সবৃদ্ধি মূল হচ্ছে 19,500 টাকা এবং 2 বছরান্তে সবৃদ্ধি মূল 20,280 টাকা হয়। ফার্স্ট কোশ্চেন করেছে যে মুনাফা নির্ণয়ের সূত্র। তো মুনাফা আমরা দুই ধরনের মুনাফা বের করি নরমালি, একটা হচ্ছে সরল মুনাফা আর একটা চক্রবৃদ্ধি মুনাফা। এখানে দুইটা ফর্মুলা আমাদের লেখা উচিত। আমরা লিখব যে সরল মুনাফার ক্ষেত্রে, এটা যদি আমরা জানি, সরল মুনাফার ক্ষেত্রে যেভাবে লিখতে হবে, সরল মুনাফার ক্ষেত্রে আমরা লিখব সরল মুনাফা যেটা আমাদের কাছে I is equal to PNR। আমরা প্রতীকগুলো পরিচয় দিব। I হচ্ছে মুনাফা, P হচ্ছে মূলধন, হলো মূলধন, N হলো সময়, R হলো মুনাফার হার। এটা আমরা আগে থেকে জানি, মুনাফার হার। এবার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা আমরা লিখব চক্রবৃদ্ধি মুনাফা, যেটা ফর্মুলা অনুযায়ী আমরা জানি যে চক্রবৃদ্ধি মুনাফা ইজ ইকুয়াল টু C মাইনাস P। যদি আমরা C এর জায়গায় সূত্র বসিয়ে দেব P ইন্টু 1 প্লাস R এর হোল টু দি পাওয়ার n মাইনাস P, তাহলে আমরা দুইটা মুনাফার সূত্র লিখেছি, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা। কোশ্চেন ছিল যে মুনাফা নির্ণয়ের সূত্র লিখো, অলরেডি হয়ে গেল। এবার আমরা খ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। খ নম্বরে, এটা মুছে দিচ্ছি আমি, খ নম্বরে আমাদের মূলধন বের করতে হবে উদ্দীপক অনুসারে। তো মূলধন যেহেতু বের করতে হবে, মূলধন তো দেওয়া নেই, তাহলে আমরা মূলধনকে আমরা ধরে নিচ্ছি। আগে লিখে নিই খ নম্বর, মনে করি মূলধন যেটা বের করব সেটাই ধরে নিচ্ছি। মনে করি মূলধন সমান P টাকা। মুনাফার হারটাও ধরে নিচ্ছি, যেহেতু ওটাও দেওয়া নেই। মুনাফার হার ইজ ইকুয়াল টু R। সময়, সেটা তো আমরা জানি যে সময়কে আমরা n দ্বারা প্রকাশ করি। তো এখানে কোশ্চেন ছিল যে চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূলধন। তো সূত্রটা আমি লিখে নিই। আমরা জানি C is equal to P into 1 plus R এর হোল টু দি পাওয়ার n। C কিন্তু এখানে সবৃদ্ধি মূলধন। আর কোশ্চেন ছিল 1 বছরান্তে সবৃদ্ধি মূলধন হচ্ছে 19,500 টাকা। তাহলে আমরা প্রশ্ন মতে যেটা লিখব, প্রথম শর্ত অনুযায়ী আমরা লিখব প্রশ্ন মতে 19,500 সবৃদ্ধি মূলধন মানে C, P 1 প্লাস R 1 বছরান্তে, তাই n এর ভ্যালু হবে আমাদের কাছে 1। এটাকে আমরা 1 নং ইকুয়েশন দেব। এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূল ছিল 20,280, বাকি P 1 প্লাস R। তবে এটা 2 বছরের জন্য, এটা হচ্ছে ইকুয়েশন 2। এবার আমরা ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 1 এই দুটাকে প্রয়োগ করে আমরা P এর ভ্যালুটা বের করতে পারি। আমরা যদি 2 কে 1 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে P কাটা গিয়ে R এর মান বের হবে। R এর মান যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা P পেয়ে যাব। তাহলে আমরা এবার 2 ভাগ 1 করতে চাই। 2 ভাগ 1 ইকুয়েশন। তো 2 হচ্ছে আমার এখানে 20,280, একে ভাগ করব 19,500 দিয়ে। আর এখানে ডান পাশে যেটা ছিল P ইন্টু 1 প্লাস R এর হোল টু দি পাওয়ার n হোল স্কয়ার, আর এখানে হচ্ছে P ইন্টু 1 প্লাস R। তো আমরা এটাকে ভাগ করে দেখি কত আসে। 20,280 ভাগ 19,500, তাহলে আমরা পাবো 1.04। এখানে P এবং P যদি আমরা কেটে দেই, আর 1 প্লাস R, একটা 1 প্লাস R কাটলে আমরা একটা 1 প্লাস R পেয়ে যাব। তো
তো এখানে আর এর মানটা বের করার জন্য আমি লিখব 1.04, একটাকে এই পাশে নিয়ে আসি সাইড চেঞ্জ করে, ইজ ইকুয়াল টু আর, এটা বিয়োগ করলে আমরা পাবো 0.04 ইজ ইকুয়াল টু আর। তাহলে আমরা আর এর মান অলরেডি পেয়ে গেলাম, বাট আমাদের বের করতে হবে পি এর মান। এবার এই আর এর মান যদি আমরা 1 নং এ বসিয়ে দিই, আমরা লিখে নেই 1 নং এ আর ইজ ইকুয়াল টু 0.04 বসিয়ে পাই। তো এটা যখন বসাবো 1 নং এ, 1 নং এখানে বা 2 নং এ বসানো যাবে, আমরা 1 নং এ বসাতে চাই। তো 1 নংটা যেটা আছে 19,500 ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এর যে মানটা আছে সেটা হচ্ছে 0.04, আর পাওয়ার 1 ওটা দিতে হবে না। আমরা এবার 19,500 আর পি এটা যোগ হয়ে আমরা পাচ্ছি 1.04। 1.04 দিয়ে আমরা এটাকে ভাগ করে দেব। 19,500 এটাকে আমি ভাগ করব 1.04 ইজ ইকুয়াল টু পি। দেখি তাহলে পি এর ভ্যালুটা কত আসছে। 19,500 ভাগ 1.04, তাহলে আমরা পেয়ে গেলাম 18,750। তাহলে আমরা এখানে পি এর ভ্যালু যেটা ফাইনালি পাবো যে পি ইজ ইকুয়াল টু 18,750 টাকা। তো এটাই হচ্ছে আমাদের মূলধন, যে মূলধনটা বের করতে বলা হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় মূলধন। তো খ নম্বরটা আমরা ইজিলি বুঝতে পারছি। গ করার জন্য আমাদের ক্ষয়ের কিছু অংশ কাজে লাগবে। এখানে বলেছে একই হারে, তো খ থেকে মুনাফার হারটাকে ব্যবহার করতে হবে। একই হারে উক্ত মূলধন, খ থেকে যে মূলধনটা পেয়েছি সেই মূলধনটা ব্যবহার করতে হবে। সেই মূলধনের জন্য 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার একটা পার্থক্য বের করবে। তাহলে আমরা আবার ফিরে যাই, এখানে গ নাম্বারে লিখবো ফার্স্ট, এটা মুছে দিচ্ছি, গ নাম্বার খ নাম্বারটা মুছে দিই এবং এখানে আর এবং পি এর মানটা লাগবে। তাহলে শুরুতে আমরা লিখব 13 নম্বরের গ। আমি লিখে নিতে পারি খ হতে প্রাপ্ত। খ হতে প্রাপ্ত কি পেয়েছি আমরা? মূলধন পেয়েছি একটা। খ হতে প্রাপ্ত মূলধন, খ হতে প্রাপ্ত মূলধন পি ইজ ইকুয়াল টু আমরা দেখেছি যে 18,750 টাকা। কত? 18,750 টাকা। আর মুনাফার হার যেটা আমরা পেয়েছি, যাকে আমরা আর বলি, মুনাফার হার আর ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি 0.04। তো এখন আমাদেরকে বের করতে হবে 3 বছরের জন্য সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য। তাহলে সময়টা আমরা লিখে নেই n ইজ ইকুয়াল টু 3 বছর। তো এই ইনফরমেশন অনুযায়ী আমরা ফার্স্ট সরল মুনাফা বের করব, দেন আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব, পরবর্তীতে আমরা পার্থক্য বের করব। ফার্স্ট আমরা সরল মুনাফা বের করব। সুতরাং সরল মুনাফা, সরল মুনাফা, আর সরল মুনাফাকে আমরা আই বলি, আই ইজ ইকুয়াল টু পি এন আর। তো এখানে যে মানগুলো আছে এখানে আমরা মানটা বসাবো। পি এর ভ্যালু হচ্ছে 18,750, এন এর ভ্যালু হচ্ছে 3, আর আর এর ভ্যালু হচ্ছে 0.04। আর এর ভ্যালু হচ্ছে 0.04। দেখি আমাদের এই মানটা কত আসে। 18,750, 18,750 গুণ 3 গুণ 0.04, তাহলে আমরা পেয়ে গেলাম 2,250। এখানে পেয়ে যাব 2,250 টাকা। এটা কিন্তু আমরা সরল মুনাফা বের করেছি। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। তবে চক্রবৃদ্ধি মুনাফা বের করার আগে তোমরা জানো অবশ্যই চক্রবৃদ্ধি মূলধনটা বের করতে হবে। এবার আমি চক্রবৃদ্ধি মূলধনটা বের করি। চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন। তো চক্রবৃদ্ধি মূলধন যাকে আমরা সি দিয়ে প্রকাশ করি এবং আমরা জানি ফর্মুলাটা পি ইন্টু 1 প্লাস আর এর হোল টু দি পাওয়ার কত? এন। তো মানটা ইনপুট করে দিচ্ছি। পি এর যে ভ্যালু সেটা হচ্ছে 18,750, 1 প্লাস আর এর যে মানটা আছে সেটা হচ্ছে 0.04,
আর এন এর যে মানটা আছে সেটা হচ্ছে 3। তো এটা আমরা বের করে ফেলি 18,750 গুণ এটা যোগ দিলে 1.04 এর হোল টু দি পাওয়ার 3। তো আমরা এখন এটার ভ্যালুটা বের করি 1.04 এর হোল টু দি পাওয়ার 3 ইন্টু 18,750। তাহলে আমি পাবো 2109.1.2। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি 21,091.2 টাকা। এটা চক্রবৃদ্ধি মূলধন। এবার চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা যদি মূলধনটা মাইনাস করি তাহলে চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। তাহলে এখানে আমরা লিখবো সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা। তোমরা আগেই দেখেছো চক্রবৃদ্ধি মুনাফা বের করার সূত্র ছিল সি মাইনাস পি। তো সি এর ভ্যালু হচ্ছে আমার 2109.1.2। এখান থেকে পি বাদ যাবে 18,750, তাহলে 18,750 টাকা। আর এটা বিয়োগ দিলে আমরা পাবো বিয়োগ হচ্ছে 18,750। তাহলে আমরা পাচ্ছি 2341.2 2341.2 টাকা, 2341.2 টাকা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা হলো আমরা এখন বের করেছি চক্রবৃদ্ধি মুনাফা। আর এর আগে আমরা বের করেছিলাম সরল মুনাফা। এবার এই দুইটার বিয়োগ করলে আমরা এদের পার্থক্য পেয়ে যাব এবং সেটাই আমাদের বের করতে হবে। তাহলে ফাইনালি আমরা লিখব যে অতএব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য যেটা বড় থাকবে সেটা দিয়ে আমরা বিয়োগটা করে দেব। তো সেই পার্থক্যটা হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মুনাফা থেকে আমরা বিয়োগ করব। তাহলে এখানে আমরা পাবো পার্থক্য সমান 2, 3, 4, 1.2 মাইনাস সরল মুনাফা মানে 2250 টাকা। আর এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব 2250, তাহলে আমাদের চলে আসবে 91.2। আমরা পেয়ে যাব 91.2 টাকা। তাহলে আমরা পার্থক্যটা বের করে নিলাম। আমাদের এই সৃজনশীলটাতে লাস্টে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে বলেছে। তো দেখো প্রত্যেকটা অঙ্ক আমরা করেছি ফর্মুলা অনুযায়ী। যদি আমরা ফর্মুলাগুলো ভালো করে বুঝতে পারি, জাস্ট প্রয়োগ করতে পারলে তোমার কিন্তু অঙ্ক হয়ে যাবে। তো আশা করছি তোমরা যে অঙ্কগুলো করা হয়নি বাকিগুলো অবশ্যই তোমরা নিজেরা করতে পারবে, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে যাতে করে অঙ্কগুলো হয়ে যায়। তো আশা করছি পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা অধ্যায় দিয়ে শুরু করব। তোমরা পরবর্তী ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি এ পর্যন্তই রাখবো। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।